আজ তানিয়া আর তামিমের বিয়ে। তানিয়া হলো তামিমের চাচাতো বোন, তাও আবার তার থেকে 2 বছরের সিনিয়র। কিন্তু তামিমের কোনো সমস্যা নেই তানিয়া আপুকে বিয়ে করার, কারণ সে তানিয়া আপুকে পছন্দ করে। কিন্তু কখনো বলেনি। 2 দিন আগে যখন শুনল তানিয়া আপুর সঙ্গে তার বিয়ে, কি যে খুশি হয়েছিল তা শুধু তামিম নিজে জানে। তানিয়ারও তামিমকে বিয়ে করতে কোনো সমস্যা নাই। এক কথায় বলতে গেলে তারাও রাজি, তাদের ফ্যামিলিও রাজি। তো চলেন বর্তমান গল্পে ফিরা যাক। তাহলে একটা মিষ্টি দেন। এখন মিষ্টি কোথায় পাবো? এই যে মিষ্টি। তানিয়ার ঠোঁটে আঙ্গুল রেখে। অজু করে আসো তারপর পাবা। না, আমার এখনই চাই। আমি কি বলছি কানে যায়নি? আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি বলি তানিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 1 মিনিট পর আবার ছেড়ে দিলাম। শয়তান একটা, যাও এবার অজু করে আসো, না হলে নামাজ মিস হয়ে যাবে। যাচ্ছি মহারানী বলেই তানিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর উজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হতেই তানিয়া এসে আমার পাঞ্জাবি টুপি বিছানায় রেখে গেল। আমি তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নিলাম। তারপর তানিয়াকে ডাক দিলাম। সাথে সাথে তানিয়া আমার সামনে এসে হাজির। কি হয়েছে, ডাকছো কেন? কোনো কিছু না বলে তানিয়াকে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আগেটাই মন ভরেনি নাকি? ভরেছে তো, কিন্তু এটা ভালোবেসে দিলাম। স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া যে সুন্নত, জানেন না? বাবা, 3 দিন এত কিছু শিখলেন কি করে? 2টা লোকের কথা যে বলেছিলাম, ওরাও আমার মতো বিবাহিত। ওরাই আমাকে এইসব শিখিয়েছে। ও আচ্ছা, এবার নামাজ যাও। যাচ্ছি। তারপর বাসা থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে এলাম। নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ পড়াশোনা করে নাস্তা করে নিলাম। তারপর তানিয়াকে নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আজকেও ভার্সিটির সব ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে কিসের সম্পর্ক এটা কয়েকজন ছাড়া তো আর কেউ জানেই না, তাই হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর তানিয়া তার ক্লাসরুমে চলে গেল, আর আমিও নিজের ক্লাসরুমে চলে এলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল। একে একে সব কটা ক্লাস শেষ করে বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ালাম। তুই তো এখন ভালো হয়ে গেছিস, আর সিগারেট খাবি না, মেয়েদেরকে টিস করবি না, তাহলে তুই আমাদের সাথে আসলি কেন? এতদিনের অভ্যেস কি আর সহজে ছেড়ে দেওয়া যায়? তাই ভাবলাম আজকে তোদের সাথে একটু আড্ডা দিয়ে সিগারেট খাবো। সত্যি বলছিস নাকি আমাদের সাথে মজা করছিস? আরে ভাই সত্যি। এই নে টাকা, আর সবার জন্য সিগারেট নিয়ে আয় যা। অনেকদিন তো হলো মেয়েদেরকে টিজ করা হচ্ছে না। আচ্ছা তোরা থাক, আমি সিগারেট নিয়ে আসছি। তারপর রনি চলে গেল সিগারেট আনতে। কিছুক্ষণ পর আবার সবার জন্য সিগারেট নিয়ে চলে আসলো। সিগারেট এখন রাখ, আগুন ধরাবি না। না, এখন না ধরালে কখন ধরাবো? মেয়েরা তো এক্ষুনি ভার্সিটি থেকে বের হবে। না, আজকে ভার্সিটির কোনো মেয়েকে টিজ করবো না। তাহলে কাকে টিস করবি? একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি। তামিমের কথা শুনে তার বন্ধুরা কিছু বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। আর তামিম মোবাইলটা বের করে কাকে যেন ফোন করে তাদের ভার্সিটিতে আসতে বলল। কিছুক্ষণ পর 2টা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। মেয়েগুলোকে দেখে তামিমের বন্ধুরা অবাক হয়ে গেল, কেননা মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে হলো শুভর বোন, আর একটা হলো রনির বোন। ইরা, তুই এইখানে কি করছিস? আমাকে তামিম ভাইয়া এখানে আসতে বলেছে। ইতি, তুই এখানে কেন? রনির বোনের নাম ইতি। আমাকেও তামিম ভাইয়া এখানে আসতে বলেছে। তামিম, এসবের মানে কি? তুই আমাদের বোনদেরকে এখানে আসতে বললি কেন? কেন, টিজ করার জন্য? মানে? ভার্সিটির মেয়েদেরকে যে তোরা টিজ করতে যাচ্ছিস, তার আগে একবার ভেবে দেখ না, তোদের বোনদের যদি কোনো ছেলে টিজ করে তাহলে তোরা কি করবি? বল, কি করবি? ওই ছেলেকে মাটিতে পুঁতে ফেলবো। ওর অপরাধ কি যে তোরা ওকে মাটিতে পুঁতে ফেলবি? কারণ ও আমাদের বোনকে টিজ করেছে। তা তোরা যে ভার্সিটির মেয়েদেরকে টিজ করতে যাচ্ছিস, ওরাও তো কারো না কারো বোন, তাই না? ওদের ভাই যদি জানতে পারে এতদিন ধরে তোরা তাদের বোনকে টিজ করছিলি, তাহলে ওরা তোদের কি হাল করবে ভেবে দেখতো একবার। তামিমের কথা শুনে শুভ আর রনি দুজনেই মাথা নিচু করে ফেলল।
দেখি সিগারেটের লাইটারটা আমার কাছে দে। আমি এখন তোদের সামনে তোদের বোনদের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়বো। তখন বুঝতে পারবি ওইসব ভাইয়েরা কত কষ্ট পাবে যখন তারা জানবে তোরা এতদিন ধরে তাদের বোনকে টিজ করছিস। এবার শুভ আর রনি দুজনেই তাদের হাতে সিগারেট ফেলে দিয়ে আমায় জাপটে জড়িয়ে ধরল। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা সত্যি এতদিন ধরে অনেক বড় ভুল করে আসছি। আমরা কথা দিলাম আর জীবনেও কোনো মেয়েকে টিজ করব না। নিজের বোনকে যেভাবে দেখি অন্যের বোনকেও আজ থেকে সেভাবেই দেখব। মাফ করে দে আমাদের। যাক, তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আজ থেকে এইসব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে আয়, তাহলে দুনিয়াতেও শান্তি আর মৃত্যুর পর আখিরাতেও শান্তি। আমরা আজ থেকে এইসব ছেড়ে দিব, কথা দিলাম। এমনকি আর জীবনেও সিগারেট খাবো না। আমাদের এখন কি কি করতে হবে তুই বল। এখন থেকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বি আর নারীদেরকে সম্মান করে চলবি। কিন্তু আমরা যে নামাজ... আচ্ছা, বুঝেছি। তোদেরকে এখন সঠিকভাবে নামাজ শিখাতে হবে। আচ্ছা, তোরা কাল থেকে আমার বাসায় চলে আসিস, তোদেরকে যতটুকু পারি শিখিয়ে দেব। এখন তোদের বোনকে নিয়ে বাড়ি যা। আর আপুরা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি। না না ভাইয়া, আমাদের এখানে এনে আপনি অনেক ভালো কাজ করেছেন। আচ্ছা, তাহলে এবার সবাই যার যার বাসায় যাও। তারপর সবাই যার যার বাসায় চলে গেল। কিছুক্ষণ পর তানিয়াও চলে আসলো। তানিয়া এসে জিজ্ঞেস করলো কাজ হয়েছে কি না। আমি বললাম হ্যাঁ হয়েছে। এরপর একটা রিক্সা নিয়ে তানিয়া আর আমি বাসায় চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন তামিম আর তার বোনদের কিভাবে ভার্সিটিতে আনলো, তাই তো? তামিম আর তানিয়া ভার্সিটিতে আসার সময় তাদের কলেজের পাশ দিয়ে এসেছিল। আর তখন তামিম তাদের কলেজে ঢুকে তাদের ভাইদের সম্পর্কে বলে, তাদেরকে তার ভার্সিটিতে আসতে বলে। তামিম আর তানিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে এলো। রুমে এসেই তানিয়া বলল, তোমাকে যে আমি বুদ্ধিটা দিয়ে হেল্প করলাম, এবার তার বদলে আমাকেও কিছু দাও। কি চাই আপনার বলেন। তারপর তানিয়া যা বলল তা শুনে তামিমের মাথা খারাপ হয়ে যাওয়ার পালা। তামিম ভাবতে লাগলো তানিয়া তার কাছে কিভাবে এইটা চাইতে পারলো। কারণ তানিয়ার কথাটা হলো, প্রথমত আমায় তুমি করে বলতে হবে, আর দ্বিতীয়ত আমার একটা বেবি চাই। তানিয়ার কথা শোনা মাত্রই তার থেকে 2 হাত দূরে সরে গেলাম। এখন তার কথায় আমার কি বলা উচিত বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো, দেবে না আমি এই 2টা জিনিস? আপনাকে তুমি করে বলতে পারবো, কিন্তু কিন্তু কি? দ্বিতীয়টা আমি পারবো না। কেন পারবে না শুনি? কারণ আমাদের এখনো পড়াশোনা শেষ হয়নি। আমার কথা ছাড়ুন, আপনার কথাই ভাবুন। আপনারই তো আরো 6 মাস বাকি রয়েছে পরীক্ষার। এখন যদি আমরা বেবি নেই তাহলে এতে আপনার পড়াশোনার ক্ষতি হবে, আর তাছাড়া আপনার শরীরেরও ক্ষতি হতে পারে। না, আমার কোনো ক্ষতি হবে আর না আমার পড়াশোনার। এই সব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু বলো রাজি কিনা। না, আমি এসব পারবো না। আর বেবি নেওয়ার অনেক সময় পড়ে আছে আমাদের জীবনে। তাহলে আপনি এখন বেবি নেওয়ার জন্য উঠলে পড়ছেন কেন? জানি না, কিন্তু মাঝে মধ্যে ভয় হয় তোমাকে নিয়ে। যদি কোনোদিন তোমায় হারিয়ে ফেলি তখন আমি কাকে নিয়ে বাঁচবো? ওহ, তার মানে এই ব্যাপার। আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? আমি তো আর আগের মতো নই। এখন তো আল্লাহর রহমতে বদলে গেছি। তবু আমার ভয় হয়। ভয় পাবেন না, কথা দিলাম সারা জীবন আমি আপনার পাশে থাকবো। বলেই তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরলাম। সত্যি বলছো তো? আমার মাথায় হাত রেখে বলো কখনো আমায় ছেড়ে যাবে না। এই যে হাত রাখলাম, কথা দিচ্ছি আপনাকে আমি কখনোই ছেড়ে যাব না। বলেই তানিয়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। তাহলে আপনি করে বলছো কেন? এখন থেকে আমি তুমি করে বলবা কিন্তু। আচ্ছা মহারানী, এখন থেকে আপনাকে সরি তোমাকে তুমি করে বলবো। এবার খুশি? হুম, বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দিনটা এভাবেই কেটে গেল। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। তানিয়াও কিছুক্ষণ পর রুমে এসে আমার বুকের মধ্যে শুয়ে পড়ল। আর আমি তানিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো তানিয়ার ডাকে। তারপর ঘুম থেকে উঠে উজু করে নামাজ আদায় করতে মসজিদে চলে গেলাম। নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফেসবুকিং করছি। এমন সময় তানিয়া এসে রুমে ঢুকলো। কি করছো? না, একটু ফেসবুকে ঘোরাঘুরি করছি। ফেসবুকে তো অন্যদিন ঘোরাঘুরি করিও, এখন হাত থেকে মোবাইলটা রাখো। কেন?
বলছি আগে বলো, তুমি কি কোরআন পড়তে পারো? মানে না মানে আসলে শুদ্ধভাবে পারি না। বুঝেছি। আচ্ছা এবার উঠে টেবিলে গিয়ে বসো। তোমাকে আজ শুদ্ধভাবে কোরআন পড়া শিখাবো। অন্যদিন পড়বো। কেন? আজকে পড়লে কি হবে? না মানে এখন মাথা ব্যথা করছে তাই আর কি। মাথা ব্যথা করছে তাই না? এতক্ষণ যে ফেসবুকে ছিলে তখন বুঝি মাথা ব্যথা করছিল না? এখন কোরআন পড়ার কথা বলতেই মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমাকে কি তোমার বোকা মনে হয়? কিছু বুঝি না আমি, তাই না? আরে না না, তুমি যা ভাবছো আসলে তা নয়। তাহলে কি শুনি? আসলে এখন আমার পড়তে ভালো লাগছে না তাই আর কি। ভালো লাগছে না বললে তো হবে না। পড়তে তোমায় হবেই। যাও, উঠে গিয়ে টেবিলে বসো। আর মোবাইলটা আমার কাছে দাও তো। বলেই আমার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। এটা কিন্তু ঠিক না, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে। আই, তুমি উঠবে নাকি আম্মুর কাছে শালি ব্যাগটা নিয়ে আসবো? এই না না, উঠছি তো, এই যে উঠেছি। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও টেবিলে গিয়ে বসো। শুরু হয়ে গেল সিনিয়র বইয়ের অত্যাচার। আই, কি বললে? কই কি বললাম, কিছু বলি নাই তো। কেমন মেয়ে ভাই, আসতে বললেও শুনে ফেলে। ও, কিছু বলো নাই তাই না? টেবিলে গিয়ে বসো, আমি একটু পরে আসছি। আজ পড়া না পড়লে বোঝাবো মজা। কথাটা বলেই তানিয়ার আগে কটমট করে রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ সিনিয়র বউটা এত রেগে গেল কেন? তারপর তামিমা দাঁড়িয়ে না থেকে টেবিলে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তানিয়া রুমে আসলো। তানিয়ার এক হাতে কোরআন আর অন্য হাতে জালিবেত। আজ তোর কপালে দুঃখ আছে রে তামিম। তারপর তানিয়া তামিমের কাছে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল আর কোরআনটা তামিমের সামনে রাখলো। কি হলো? বসে আছো কেন? পড়ো। কোন জায়গা থেকে পড়বো? প্রথম থেকে পড়ো। আচ্ছা বলে কোরআনের প্রথম সূরা ফাতিহা পড়তে আরম্ভ করলাম। সাথে সাথে তানিয়া ঝাড়ি বের দিয়ে ঠাস ঠাস করে আমার পিঠে মেরে দিল। ও মা গো, এই মারলা কেন? কোরআন পড়া শুরু করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়তে হয়, তাই না? তো এই কথাটা মুখে বললেও তো পারতা। এভাবে কি কেউ স্বামীকে মারে নাকি? কিসের স্বামী? হ্যাঁ, ওই দিন বলেছিলাম না পড়ার সময় তুমি আমার ছাত্র আর আমি তোমার ম্যাডাম। এখন চুপচাপ পড়ো, একদম কথা বলবো না। কথা বললেই মার দিব। পড়ছি। তারপর তামিম আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা দিয়ে কোরআন পড়া শুরু করলো। কিছুক্ষণ পর আর তানিয়া তাকে থামতে বলল। তামিম মনে মনে ভাবলো হয়তো এখন বলবে যাও আর পড়তে হবে না, কিন্তু তামিমের ভাবনা ভুল বের হলো তানিয়ার কথা শুনে। তোমার পড়া তো শুদ্ধ হয় না। আগে তোমাকে কায়দা পড়তে হবে, না হলে কোরআন শুদ্ধভাবে পড়তে পারবা না। কি এখন আমাকে ছোট বাচ্চাদের মতো কায়দায় পড়তে হবে? দাঁড়াও, আমি কায়দা নিয়ে আসছি। বলেই তানিয়া বসা থেকে উঠে আলমারির ড্রয়ার থেকে একটা কায়দা বের করে এনে তামিমের সামনে রাখলো। এই যে আলিফ বা তা সা, এইগুলো প্রথম পড়ো। এইগুলো ভালোভাবে পড়ে এগুলোর সঠিকভাবে উচ্চারণ করতে পারলে কোরআনও সঠিকভাবে পড়তে পারবা। আচ্ছা পড়ছি, কিন্তু পড়া শেষ হলে কিন্তু আমাকে একটা গিফট দিতে হবে। কি গিফট? সেটা পড়া শেষ হলেই বলবো, আগে কথা দাও দিবা। আচ্ছা দিব, এবার পড়ো। তবে পড়া ভালোভাবে শিখতে না পারলে মায়ের দিব, মনে রেখো। আচ্ছা বলে পড়তে শুরু করলাম। 5 মিনিট পরেই তানিয়াকে বললাম পড়া শেষ। তানিয়া আমার কথা শুনে এক এক করে হরফগুলো উচ্চারণ করতে বললো। আমিও সঠিকভাবে হরফগুলো উচ্চারণ করলাম। কি ভাবছেন 5 মিনিটে এত কিছু কিভাবে সম্ভব? আসলে ছোটবেলায় কয়েক মাস মসজিদের মক্তবে গিয়ে আরবি পড়া পড়েছিলাম। মক্তবে পড়া না পারলে হুজুরেরা অনেক মারতো, তাই রাতে বাসায় এসে আবার কিছুক্ষণ আরবি পড়তাম। ওই থেকেই আরবি পড়া শিখেছি, কিন্তু এখন অনেক বছর ধরে আর পড়তে বসি না। তবে পড়া মনে আছে। আর তানিয়ার সামনে ইচ্ছে করেই পড়া না পারার মিথ্যে অভিনয় করেছি ওই গিফটটা পাওয়ার জন্য। তানিয়া তো অবাক তামিমের পড়া শুনে। এই 5 মিনিটে তামিম কিভাবে সব হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারলো? পড়া তো সঠিকভাবে উচ্চারণ করলাম, এবার আমার গিফট। গিফট? কি গিফট চাই তোমার, বলো? ঠোঁট ফেটে চিনচিন করছে, হায় আমার এই ঠোঁট একবার তোমার ওই মিষ্টি ঠোঁটে ছোঁয়া পেতে যায়। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। দেখো, আমি এখন এত কিছু পড়তে পারবো না। কেন দিতে পারবা না শুনি? কারণ কারণ আমার কাজ আছে।
আমি রান্নাঘরে গেলাম নাস্তা বানাতে। কথাটা বলেই তানিয়া বসা থেকে উঠে সামনের দিকে পা বাড়ালো। তানিয়া উঠে যাওয়াতে তামিম বসা থেকে উঠে পিছন থেকে তানিয়ার হাত টেনে ধরল। তানিয়া পিছনে ফিরে দেখে তামিম তার হাত ধরে রেখেছে। কি হলো, হাত ধরেছো কেন? হাত ছাড়ো, আমি নিচে যাব। ছাড়ার জন্য তো ধরিনি তানু সোনা। মানে? আর তানু সোনা কে? কেন? তুমি? আমি তানু সোনা হলাম কি করে? হুফ, কিছুই বোঝে না দেখছি। তোমার নাম তানিয়া, আর সেই হিসেবে তোমার নামের প্রথম 2 অক্ষর তানি নিয়ে হলো তানু। আর সোনা তো আদর করে ডেকেছি। কিন্তু আমায় ধরে রেখেছো কেন? আমার গিফট তো না দিয়েই চলে যাচ্ছিলে, তাই ভাবলাম তুমি যখন দিবে না, তাহলে আমি নিজেই নিজের গিফটটা নিয়ে নিই। দেখো, আমি কিন্তু এখন। চুপ, কোনো কথা না। আমাকে আমার গিফটটা নিতে দাও। তারপর তামিম তার ডান হাত দিয়ে তানিয়ার কোমর চেপে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসলো। তানিয়াও তামিমের এমন ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেলল। এরপর তামিম তার অন্য হাত দিয়ে আলতো করে তানিয়ার গালে হাত রেখে তানিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁটজোড়া এক করে নিল। তানিয়া প্রথমে ছোটার জন্য একটু ছটফট করলেও পরে সেও চোখ বন্ধ করে তামিমের কিসে রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট ধরে দুজন একে অপরকে কিস করছে। হঠাৎ তানিয়া তামিমের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। কামড় খেয়ে তামিম সাথে সাথে তানিয়াকে ছেড়ে দেয়। কি হলো? এইভাবে কামড় দিলা কেন? তো কি করব, 2 মিনিট ধরে কিস করেই যাচ্ছ, ছাড়ের নামই নেই। আমার যে দম বন্ধ হয়ে আসছিল সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। তাই আর উপায় না পেয়ে তোমার ঠোঁটে কামড় দিতে হলো। সরি, খুব লেগেছে বুঝি? না, লাগেনি। প্লিজ বলো, তোমার লেগেছে নাকি? বললাম তো লাগেনি। তাহলে আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বললাম? রাগী ভাবে কথা বলছো, নিশ্চয়ই তুমি আমার উপর রেগে আছো। প্লিজ বলো না, তোমার কোথায় লেগেছে? বললাম তো আমার লাগেনি। ও, বুঝেছি। এইভাবে রাগ ভাঙবে না, আমারই কিছু করতে হবে। কথা বলেই তানিয়া আমার একদম কাছে এসে 2 হাত দিয়ে আলতো করে আমার 2 গাল চেপে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়ার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি আবারও তার মধ্যে হারিয়ে যেতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। তার আগেই তানিয়া তার ঠোঁট আমার ঠোঁটের থেকে ছাড়িয়ে নিল। কি এখন রাগ কমেছে তো? মিষ্টিটা আর একটু খেতে পারলে হয়তো রাগ পুরোপুরি কমে যেত। এত মিষ্টি খাওয়া ভালো না। বেশি মিষ্টি খেলে পরে আবার পেট খারাপ করবে। আরে করবে না, আর একটু খাই না, বলেই তানিয়াকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম। এই, আবার কি? ছাড়ো আমায়, আমি নিচে যাবো, এমনিতেই অনেক কাজ পড়ে আছে। কাজ পরে, আগে স্বামীর খেদমত করো। তাই? তাই তো। কি খেদমত করতে হবে জনাবের? ওই যে একটু আগে যেটা দিলে সেটা আরেকবার দিলেই হবে। আরেকবার লাগবে তাই না? চোখ বন্ধ করো, দিচ্ছি। চোখ বন্ধ করব কেন? যেটা বলছি সেটা করো, না হলে কিন্তু ওইটা দিব না। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করলাম, এবার দাও। এই নাও। বলেই আমার পেটে জোরে একটা চিমটি কাটলো। ব্যথা পেয়ে সাথে সাথে তানিয়াকে ছেড়ে দিলাম। এই, তুমি চিমটি দিলে কেন? যাতে তোমার পেট খারাপ না হয়। ও তাই, দাঁড়াও দেখাচ্ছি। এই এই, কোথায় পালাচ্ছ? দাঁড়াও বলছি। সরি জনাব, এখন আর কিছু হবে না, বাই। দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলেই তানিয়া রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আমার সাথে চিটিং করলা? ভার্সিটি যাওয়ার সময় বোঝাবো মজা। এদিকে তানিয়া নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখলো তামিমের আম্মুর নাস্তা বানাচ্ছেন। আম্মু কি করেন? এই তো নাস্তা বানাচ্ছি। আপনি রুমে চলে যান, আমি নাস্তা বানাচ্ছি। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই তো নাস্তা বানাতে চলে এলাম। আচ্ছা তুমিও আসো, আর নাস্তা বানাতে আমায় হেল্প করো। আর তামিম কি করছে? কিছু না, রুমের মধ্যে বসে আছে। এতক্ষণ তাকে কায়দা পড়াচ্ছিলাম, তাই আসতে পারিনি। কায়দা পড়াচ্ছিলে মানে? ফজরের নামাজ আদায় করে ও বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফোন টিপছিল, তাই ভাবলাম ওকে একটু কোরআন পড়াই। কিন্তু কোরআন পড়াতে গিয়ে দেখলাম ও শুদ্ধভাবে কোরআনের হরফগুলো উচ্চারণ করতেই পারে না। তাই তাকে কিছুক্ষণ কায়দা পড়িয়ে হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করা শেখালাম। কি বলছো কি? তামিম কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না মানে? কিন্তু ও তো ছোটবেলাতেই আমাদের বাড়ির মসজিদের মক্তবে গিয়ে প্রতিদিন কোরআন পড়তো। কি? তাহলে কি ও কোরআন পড়া ভুলে গিয়েছে?
হতেও পারে, আবার নাও হতে পারে। হয়তো ও তোমার সামনে ইচ্ছে করে কোরআন শুদ্ধভাবে পড়েছে। কিন্তু ও এমন কেন করবে? এটা তুমিই ভালো জানো। তানিয়া মনে মনে ভাবতে লাগলো। তামিম ছোটবেলায় মুক্তবে গিয়ে কোরআন পড়তো। তা হয়তো হয়তো ও এখন সত্যিই কোরআন পড়া ভুলে গেছে, আর না হয় ইচ্ছে করেই আমার সামনে না পড়ার নাটক করেছে। কিন্তু ও যদি সত্যি কোরআন পড়া ভুলে যেত, তাহলে 5 মিনিটই সব হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করলো কি করে? ও বুঝতে পেরেছে, আমার থেকে ওইটা নেয়ার জন্যই ও এমন নাটক করেছে। আমার সাথে চালাকি, তাই না? দাঁড়াও, তোমাকে মজা বোঝাবো একটু পর। তারপর তানিয়া তামিমের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করতে লাগলো। নাস্তা বানানো শেষ হলে তানিয়া রুমে এসে তামিমকে নাস্তা করার জন্য ডাক দিয়ে গেল। তামিমও নিচে এসে সবার সাথে নাস্তা খেতে বসে পড়লো। নাস্তা খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো। এদিকে তানিয়া সব কিছু পরিষ্কার করে গুছিয়ে কিছুক্ষণ পর রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তামিম রুমে নেই, মানে ওয়াশরুমে গিয়েছে। তানিয়া এবার টেবিল থেকে জালি ব্যাটটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে পড়লো আর তামিমের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তামিম ওয়াশরুম থেকে বের হতেই দেখে তানিয়া বিছানায় বসে আছে আর তার হাতে জালি ব্যাটটা দেখে তামিম কিছু আর চমকে উঠলো। কি গো, কখন আসলে? চোখ তুলে তামিমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু বলল তুমি নাকি ছোটবেলায় মুক্তবে গিয়ে কোরআন পড়তে। এটা কি সত্যি? তানিয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। যা, জেনে গেল, এখন কি বলবো? হ্যাঁ, আসলে মানে পড়েছিলাম একটু, কিন্তু পড়েছিলে তাহলে পড়তে পারো না এমন ভান করেছিলে কেন? আসলে মানে ওইটা খাওয়ার জন্য। ওইটা খাওয়ার খুব শখ জেগেছে, তাই না তোমার? তখনকার নাটক করার জন্য এখন তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? হয় কান ধরে 50 বার উঠবস করবে, না হয় মুরগির মতো করে 30 মিনিট বসে থাকবে। কি? জি, এবার কোনটা করবে সেটা আপনার ইচ্ছে। এই, আমি না তোমার স্বামী? আর স্বামীকে কেউ কান ধরে উঠবোস করায়? কেউ না করলেও আমি করাই। তুমি যদি আমার কাছে ওইটা চাইতে তাহলে আমি এমনিতেই দিতাম, কিন্তু তুমি তা না করে চিটিং করে ওইটা নিয়েছো, তাই তোমাকে এখন এর শাস্তি পেতেই হবে। দেখো তানু সোনা, তুমি না খুব ভালো, তুমি আমার আই, একদম ঢং করবা না বলে দিলাম। যাই করো না কেন শাস্তির হাত থেকে বাঁচতে পারবা না। শাস্তি আবার হাতেও আছে? আছে তো। এই দেখো, আমার হাতের যে ঝালি ব্যাটটা আছে না, এইটারই শাস্তি। এবার আমি যা বলেছি তা করবা, নাকি এই ঝালি ব্যাটের বাড়ি খাবা? কি বলো, একটু আগেই তো নাস্তা খেয়ে আসলাম, পেট একদম ভরা, তাই এখন আর কিছু খেতে পারবো না। ওইটা খালি পেটেও খাওয়া যায়, ভরা পেটেও খাওয়া যায়। এই নাও, খেয়ে দেখো কেমন মজা। বলে ঝালি বেতটা দিয়ে পায়ের মধ্যে মেরে দিল। ও মা গো! এই, আমি না তোমার স্বামী? স্বামীকে কেউ এইভাবে মারে? কেউ না মারলেও আমি মারি। এবার দুইটার মধ্যে যে কোনো একটা করো, না হয় এই ঝালি বেতের বাড়ি খাও। বুঝেছি, বউটা এইভাবে বুঝবে না। দেখি একটু ইমোশনাল হয়ে কিছু হয় কিনা। আচ্ছা ঠিক আছে, করছি। তারপর তামিম একদম ইনোসেন্ট ফেস নিয়ে একবার তানিয়ার দিকে তাকিয়ে উঠবস করার প্রস্তুতি নিল। তামিমের ইনোসেন্ট ফেস দেখে তানিয়ার একটু মায়া হলো তামিমের প্রতি। তামিম উঠবস করা শুরু করবে, তখনই তানিয়া তাকে আটকে দেয় আর বলে, থাক, উঠবস করতে হবে না। এইবারের মতো মাফ করে দিলাম, যাও। পরের বার থেকে যেন আর এমন না হয়। হুম, আর হবে না। আজ ভার্সিটিতে যাবা না? যাবো তো। আচ্ছা, তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিই, তারপর দুজন একসাথে ভার্সিটিতে যাব। আচ্ছা। তারপর তানিয়া ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষ হলে ওয়াশরুম থেকে বেরিয়ে তানিয়া বোরকা পরে রেডি হয়ে নিল। এদিকে তামিম তানিয়ার আগেই রেডি হয়ে বসেছিল। তানিয়া রেডি হওয়া শেষ হলে তামিম তানিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পর তানিয়া আর তামিম যার যার ক্লাসে চলে গেল। তামিম ক্লাসে গিয়ে তার বন্ধুদের পাশে বসে সবার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে গেল, ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম তার বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসে সবাই বলল তারা যেন বিকালে তার বাসার সামনে এসে তাকে কল দেয়। তারাও আসবে বলে সবাই যার যার বাসায় চলে গেল। আর তামিম ওইখানেই দাঁড়িয়ে থাকলো তানিয়ার অপেক্ষায়।
কিছুক্ষণ পর তানিয়াও ক্লাস শেষ করে বাইরে আসলো। তারপর তারপর তামিম একটা রিক্সা ডেকে তানিয়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে তামিম বিছানায় শুয়ে পড়ে রইল, কারণ দুপুরে খাওয়ার পর সামান্য বিছানায় গড়াগড়ি করলে, মানে শুয়ে থাকলে 1000 নফল নামাজের সোয়ার পাওয়া যায়। তানিয়াও বিছানা উঠে তামিমের বুকে মাথা রেখে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর তানিয়া মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে রইল। এই, তোমাকে কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর দিলে না যে? কোন প্রশ্ন? এই যে তুমি বিয়ের প্রথম রাতে বলেছিলে আমায় কখনো মেনে নেবে না, আর 6 মাস পর আমায় ডিভোর্স দিয়ে দেবে। তা এখন এত সহজে আমায় মেনে নিলে কি করে? ওই সময় তো আমার মেয়েদেরকে ভালোই লাগতো না। রাস্তাঘাটে মেয়ে দেখলেই বন্ধুরা মিলে তাদেরকে টিজ করতাম। আর তুমি তো আমার 1 বছরের বড়, তাই তোমাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর বিয়েতেও আমার মত ছিল না, আম্মুর চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে। তাই বিয়ের প্রথম রাতের আগের মাথায় তোমায় ওইসব কথা বলেছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এখন আমায় এত সহজে মেনে নিলে কি করে সেটা জানতে চাইছি। ওই যে তাবলিগে গিয়ে নিজেকে কিছুটা বদলাতে পেরেছি। আর সাথে এটাও জানতে পেরেছি যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি সবচেয়ে পবিত্র ভালোবাসা। স্বামী যদি স্ত্রীর কথা মেনে চলে, আর স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলে, মানে স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি একে অপরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই ঘরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আর স্ত্রীকে ভালোবাসার মধ্য দিয়ে নাকি কয়েকটা সুন্নত আদায় করা যায়। যেমন স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া সুন্নত, স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত, স্ত্রীর রান্নার কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নত, স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন পড়া সুন্নত। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে মাথা রেখে কোরআন পড়তেন। এরকম আরো অনেক সুন্নত আছে। আর শুনেছি সিনিয়র মেয়েদেরকে বিয়ে করাও নাকি সুন্নত। তো ভেবে দেখলাম, স্ত্রীকে একটু ভালোবাসলে যদি এত সুন্নত আদায় হয়, তাহলে কেন আমি স্ত্রীকে ভালোবাসছি না? আর যে মেয়েটা নিজের মা বাবাকে ছেড়ে একেবারে আমার কাছে চলে এসেছে সারা জীবনের জন্য, তাকে কেন আমি নিজের থেকে দূরে দূরে রাখছি? তাই ভাবলাম এবার বাড়িতে গিয়ে আমার সিনিয়র বউটাকে বেঁধে দিব, আর তাকে অনেক ভালোবাসবো। সারা জীবন আমায় ভালোবাসবে তো? কথা দাও। হুম, কথা দিলাম সারা জীবন আমার বউটাকে ভালোবাসবো। আচ্ছা, তাহলে এখন একটা ইয়ে দাও। ইয়ে আবার কি? বুঝো না নাকি বুঝো না বোঝার ভান করছো? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? আচ্ছা, চোখ বন্ধ করো, আমি বুঝিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করলে বুঝবো কি করে? উফ, তুমি চোখ বন্ধ করো তো আগে। আচ্ছা, এই যে করলাম। তামিম চোখ বন্ধ করার কিছুক্ষণ পর তার মুখে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। তামিম বুঝতে পারলো এখন কি হতে চলেছে, আর তানিয়া তখন কি চালাচ্ছিল। তামিম তার আর থাকতে না পেরে নিজের চোখ খুলে ফেলল, আর সাথে সাথে তানিয়া নিজের ঠোঁট তামিমের ঠোঁটের সাথে এক করে দিল। তানিয়ার ঠোঁটে উষ্ণ ছোঁয়া পেয়ে তামিম আস্তে আস্তে তানিয়ার ঠোঁটে কিস করতে শুরু করলো। তামিমের রেসপন্স পেয়ে তানিয়াও তামিমের সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো। প্রায় 2 মিনিট পর তানিয়া নিজ থেকেই তামিমের ঠোঁটের থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। কি জনাব, এখন বুঝেছেন তো ইয়েটা কি? হুম, তবে এটা আরো খেতে পারলে ভালো করে বুঝতে পারতাম। এত ইয়ে খাওয়া ভালো না, না হলে পেট খারাপ করবে। এই ইয়ে খেলে পেট খারাপ করে বুঝি? এবার একটু আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি ঘুমাবো। এমনিতেই গতকাল রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা মহারানী, এই যে জড়িয়ে ধরলাম, এবার আপনি ঘুমান। আমি ঘুম থেকে ওঠা না পর্যন্ত আমায় এইভাবেই জড়িয়ে ধরে রাখবে, ছাড়বা না কিন্তু, বলে দিলাম। জো হুকুম মহারানী। তারপর তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও তানিয়ার কপালে একটা চুমু খেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একসময় তানিয়া ঘুমিয়ে পড়ল, সাথে আমিও। বিকালবেলা আসরের আজান শুনে ঘুম ভেঙে গেল। দেখলাম তানিয়া এখনো আমার বুকের মধ্যে শুয়ে আছে। তারপর তানিয়াকে ডাক দিয়ে উঠে নামাজ আদায় করতে বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে উজু করে পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে সোজা মসজিদে চলে গেলাম। নামাজ আদায় করা হয়ে গেলে আবার বাসায় চলে আসলাম। বাসার কাছে আসতেই দেখি বন্ধুরা বাসার সামনে দাঁড়িয়ে আছে।
তারপর ওদেরকে নিয়ে আমাদের বাড়ির পাশের একটা মাঠে চলে আসলাম। ওখানে গিয়ে এক জায়গায় বসে ওদেরকে অজু সম্পর্কে আর নামাজ সম্পর্কে অনেক কিছু বললাম। এভাবে অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা বলাতে হঠাৎ মাগরিবের আজান কানে ভেসে উঠল। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে মসজিদের নামাজ আদায় করতে চলে এলাম। যেহেতু ওরা এখনো পুরোপুরিভাবে নামাজ পড়া শিখেনি, তাই তারা আর আসেনি। নামাজ আদায় করে আমি আবার চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে বন্ধুদেরকে অনেক কিছু শিখিয়েছি। এখন তারাও আমার সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন তারা আর ভার্সিটির কোনো মেয়েকে টিজ করে না। আমাদের এমন বদলে যাওয়াতে ভার্সিটির সবাই এখন অবাক। এদিকে তানিয়াকে নিয়ে আমি এখন খুব সুখেই আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তানিয়ার কপালে চুমু খেতে হয়, আবার নামাজে যাওয়ার সময়ও তানিয়ার কপালে চুমু খেতে হয়। আর প্রতিদিন তানিয়ার সাথে রিক্সায় করে ভার্সিটিতে যাওয়া আসা তো আছেই। এখন মাঝে মধ্যে আমি তানিয়াকে রান্নার কাজেও হেল্প করি। আম্মু এখন বেশি রান্না করে না, সব রান্না তানিয়াই করে। আর আমার কাজ হলো প্রতিদিন রান্নার সময় তানিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা। আর কোনোদিন আমি আর তানিয়া শেষে খাবার খেলে এক প্লেটে করে খাবার খাই আর একে অন্যকে খাইয়ে দিই। আর সব শেষে রাতের বেলায় ঘুমানোর সময় তানিয়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমাতে হয়। এইভাবেই দুষ্ট মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে আমাদের দুজনের দিনকাল পার হচ্ছে। আমাদের এভাবে মিলে যাওয়া দেখে আম্মু আব্বু অনেক খুশি। আজ ভার্সিটি শেষে তানিয়াকে নিয়ে বাসায় আসার জন্য রিক্সা খুঁজছিলাম। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডাক দেয়। পেছনে ঘুরে তাকাতেই দেখি একটা মেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। মেয়েটার এমন কাছে তো আমি অবাক। কে এই মেয়ে, আর আমায় কেন এবার জড়িয়ে ধরেছে? এদিকে আমি তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অবাক চোখে প্লাস রাগী চোখে তাকিয়ে আছে। তার এখন কি করা উচিত বা কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। আমিও আর চুপ করে থাকলাম না। মেয়েটাকে নিজের থেকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম। এবার মেয়েটার দিকে ভালো করে এক নজর তাকালাম। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা হলো মিলি, আমার কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজে থাকতে আমার অনেক মেয়ে বন্ধু ছিল। তখন মেয়েদেরকে এত টিজ করতাম না, শুধু ফ্রেন্ডরা মিলে একটু দুষ্টুমি করতাম। মিলির সাথে আমার পরিচয় হয়েছিল ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পর। বলতে গেলে মিলি আমার বেস্ট ফ্রেন্ডই ছিল, কিন্তু সে কখনো আমায় ফ্রেন্ড হিসেবে দেখেনি, কারণ সে আমায় মনে মনে ভালোবাসতো। আর একদিন সে আমায় তার ভালোবাসার কথা জানিয়ে আমায় প্রপোজও করেছিল, কিন্তু আমি তাকে সবসময় ফ্রেন্ডের নজরেই দেখে এসেছিলাম। আর তাছাড়া আমার এইসব প্রেম ভালোবাসায় জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না তখন। তাই আমি সেদিন তার প্রপোজাল রিজেক্ট করে দিই আর বলি, যদি পারিস তো সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাক, কারণ প্রেম ভালোবাসাটা কিছু দিনের মাত্র। যদি সেটা বিয়ের স্থানে পৌঁছাতে না পারে তাহলে প্রেম ভালোবাসার কী দাম? আর বন্ধুত্বটা হলো সারা জীবনের, যা কখনোই ভাঙে না। যদি দুজন দুজনকে একে অপরের সত্যিকারের বন্ধু ভাবতে পারে। হঠাৎ মিলি বলে উঠল, কিরে কোথায় হারিয়ে গেলি? কথা বলছিস না কেন? মিলির কথাতে আর ধাক্কা খেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরলাম। হ্যাঁ, না মানে, কেমন আছিস তুই? তুই এইখানে কি করছিস? ভালোই আছি, তুই কেমন আছিস? এখানে আসলাম ছোট বোনকে ভর্তি করানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখন তো ভার্সিটিতে কোনো ক্লাসের ভর্তি চলছে না। তাহলে? হ্যাঁ জানি, এইখানে এসে একটু ভার্সিটির পরিবেশ দেখে গেলাম। আমরা কিছুদিন আগেই ভার্সিটির পাশের একটা পার্কের কাছে যে কয়েকটা বাসা আছে, ওইখানকার একটা বাসায় এসেছি। ছোট বোনটাও গতবার ইন্টার 2য় বর্ষে পরীক্ষা দিয়েছে। এখন রেজাল্ট বের হলেই তাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব ভাবছি। ও, তা তুই এখন কোথায় পড়াশোনা করছিস? ইন্টার পাশ করে আমি নানুর কাছে চলে গিয়েছিলাম, আর সেখানেই একটা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। এখন সেখানেই পড়াশোনা করছি। ও, তো আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালোই আছেন। তুই মেয়েটা কে রে? মিলির সাথে কথা বলাতে এতক্ষণ ধরে তানিয়ার কথা ভুলেই গেছিলাম। এবার তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমার আর মিলির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে আমাদের কথাগুলো তার ভালো লাগছে না। কি রে, চুপ করে আছিস কেন? বল, তোর সাথে এই মেয়েটা কে? আসলে ও আমার কথাটা শেষ হওয়ার আগেই তানিয়া বলল, আমি ওর বউ। কি? তামিম, তুই বিয়ে করলি কবে? অনেক আগেই করেছে। এবার আমায় কিছু বলতে না দিয়ে তানিয়া কথাটা বলল, কি রে, আমি তোকে প্রশ্ন করছি, তুই আমার কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন?
কি উত্তর দিব? ও যা বলছে তাই সত্যি। ও, তা আমার মধ্যে কিসের কমতি ছিল যে তুই আমাকে মেনে নিলি না? মিলির কথাটা শুনেই তানিয়ার দিকে তাকালাম। দেখলাম ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুঝতে পারছি আজ বাসায় গেলে আমার উপর দিয়ে ঝড় যাবে। মিলি, বাদ দে না এসব কথা। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এইসব বলে কি লাভ? বাই দ্য ওয়ে, তুই বিয়ে করবি কবে সেটা বল। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তবে আব্বু অনেক জায়গায় আমার জন্য পাত্র খুঁজেছেন, কিন্তু আমি এখন বিয়ে করব না বলে দিয়েছি। বাট আজকে তোকে এইখানে দেখার পর ভাবলাম তোর ব্যাপারে বাসায়। মিলি, ছাড় না এইসব কথা। জানি মিলি কি বলতে চাচ্ছে, তাই তাকে কোনো রকমে থামালাম। আচ্ছা, তা তোর এমন অবস্থা কেন? আগে তো সবসময় শার্ট প্যান্ট পরে থাকতি, বাট এখন তো দেখছি টুপি পাঞ্জাবি লাগিয়ে একেবারে হুজুর হয়ে গেছিস। ব্যাপার কি বলতো? সে অনেক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো না। আজ একটু কাজ আছে, বাসায় যেতে হবে। এইখানে আর বেশিক্ষণ থাকলে আজ বাসায় গেলে সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে আমার সাথে। আচ্ছা, কিন্তু আমাদের আর কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। তো একটা কাজ কর, তোর নাম্বার দিয়ে যা আমায়, দরকার পড়লে কল দিয়ে দেখা করবো নে। এবার পড়ে গেলাম বিপাকে। এদিকে মিলি আমার কাছে নাম্বার চাওয়াতে তানিয়া আমার দিকে তাকিয়ে আছে আর দেখতে যাচ্ছে আমি এখন কি করি। আবার এদিকে মিলিকে সরাসরি নাও করতে পারছি না। শত হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা, এত বছর পর দেখা হলো, তাকে কিভাবে বলি তোকে আমার নাম্বার দিতে পারবো না। কি রে, চুপ করে আছিস কেন? নাম্বার দে তোর। এবার আর উপায় না পেয়ে যেই আমার নাম্বার বলতে যাব, তখনই তানিয়া বলল, এই নাম্বারটা ওর নাম্বার আপু। আমি তো বোকা বনে গেলাম, কারণ তানিয়া যে নাম্বার বলেছে সেটা তো তার নাম্বার। কিন্তু তানিয়া আমার নাম্বারের বদলে তার নাম্বার বললো কেন? কি রে, এটাই কি তোর নাম্বার? তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমায় ইশারায় বলছে হ্যাঁ বলতে, মানে এটাই যে আমার নাম্বার সেটা মিলিকে বলতে। বুঝেছি এখন ওর কথা না মানলে হবে না, তাই মিলিকে বললাম হ্যাঁ এটাই আমার নাম্বার। ওকে, তাহলে আমি তোকে একবার রাতে কল দিব নে, তুই কল রিসিভ করিস কিন্তু। আজ তাহলে যাই, কেমন? কথাটা বলেই মিলি উল্টো দিক হয়ে হাঁটা ধরলো। মিলি চলে গেল, তারপর আমি আর তানিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। সারা রাস্তায় তানিয়া আমার সাথে একটা কথাও বলেনি, চুপচাপ বসেছিল। রিক্সা এসে বাসার সামনে দাঁড়াতেই তানিয়া রিক্সা থেকে নেমে বাসার ভেতরে চলে গেল। আমিও রিক্সা ভাড়াটা মিটিয়ে বাসায় চলে আসলাম। বাসার ভেতরে ঢুকে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ঢুকতে দেখি তানিয়া বিছানার উপর বসে আছে। আমি তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম, তখনই তানিয়া আমায় দাঁড়াতে বলল। আমিও দাঁড়িয়ে গেলাম। এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক বলতে কলেজ লাইফে আমারও বেস্ট ফ্রেন্ড ছিল, আর কলেজে থাকাকালীন আমি কেমন ছিলাম তা নিশ্চয়ই তোমার অজানা নেই। ওই মেয়েটা কি তোমায় ভালোবাসতো? হ্যাঁ, আর একবার ও আমায় প্রপোজও করেছিল, কিন্তু আমি তাকে না করে দিই, কারণ আমি তাকে সবসময় বন্ধুর নজরেই দেখতাম। ও কি তাহলে এখনো তোমায় ভালোবাসে? সেটা আমি জানি না, তবে সে আমায় ভালোবাসলে কি আর না বাসলেই বাকি। আমি তো এখন বিবাহিত, আর আমার ঘরে তো একটা মিষ্টি বউ আছে। আমার আর কি দরকার? তানিয়া কথাটা শুনে অনেকটাই খুশি হলো, আর খুশিটা আমায় জড়িয়ে ধরলো। তখন ওই মেয়েটার সাথে তোমায় ওইভাবে কথা বলতে দেখে ভীষণ রাগ হচ্ছিল। সরি, তখন কোনো ভুল করে থাকলে প্লিজ আমায় মাফ করে দাও। ধুর পাগলি, তুমি আবার কি ভুল করেছো যে তোমায় মাফ করবো? আচ্ছা, এখন ছাড়ো, আমি ফ্রেশ হব। হুম, যাও। আর ফ্রেশ হয়ে নিচে চলে এসো, আমি তোমার আর আমার জন্য খাবার নিচ্ছি। আচ্ছা বলে ওয়াশরুমে চলে আসলাম। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দুজনে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। এভাবেই দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে রুমে ঢুকতেই দেখি তানিয়া তার মোবাইলের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। বুঝলাম না মোবাইলের দিকে তাকিয়ে সে রাগে ফুঁসছে কেন। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার গলার আওয়াজ শুনে তানিয়া মাথা তুলে রাগি চোখে আমার দিকে তাকাল, আর তার হাতের মোবাইলটা আমার চোখের সামনে ধরল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখলাম যে কারণ আমি দেখলাম যে মোবাইলের মধ্যে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর মেসেজটা ছিল এরকম। তামিম, আমি মিলি। এত বছর পর হঠাৎ তোকে নিজের চোখের সামনে দেখতে পাবো আমি সত্যিই কখনো ভাবিনি। বিশ্বাস কর, আজকে ভার্সিটির বাইরে যখন তোকে দেখতে পেয়েছিলাম
আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। তোকে দেখার পর আমার সেই ভার্সিটির বৃষ্টির দিনের কথাটাও মনে পড়ে যায়। মনে আছে একদিন ভার্সিটিতে বৃষ্টি হচ্ছিল, আর সেই দিন বৃষ্টির দিনে ভার্সিটির সব ছাত্রছাত্রীদের সমাবেশে দাঁড়িয়ে আমি নিজের ভালোবাসার কথা জানিয়ে তোকে প্রপোজ করেছিলাম, আর তুইও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিলি। তারপর শুরু হলো আমাদের প্রেম কাহিনী। দেখতে দেখতে 6 মাসও কেটে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ দেখা দেয়নি। এর মধ্যে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেল। তারপর আমি চলে গেলাম নানুর বাড়িতে, আর তুইও এই শহর ছেড়ে অন্য শহরে চলে আসলি। এরপর থেকে আমাদের মধ্যে বিচ্ছেদ দেখা দিতে শুরু করলো। তোকে ফোন করলে আগের মতো আমার সাথে কথা বলতি না, নিজেও কোনোদিন ফোন করতি না, আর আমি ফোন করলে আমাকে ফোন দিতে মানা করতিস। এরপর হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে ব্রেকআপ করে ফেললি। আমার কি দোষ ছিল? একটাবার তো বলতে পারতি, কিন্তু তুই বলিসনি। তারপর আজকে যখন তোকে ওই মেয়েটার সাথে দেখে জানতে পারলাম যে এটাই তোর বউ, তখন বুঝতে পেরেছি যে এই মেয়েটার জন্য তুই আমার সাথে ব্রেকআপ করেছিলি। হয়তো তোর বাবা মা তোকে এই মেয়েটার সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, তাই তো তুই আমার সাথে ব্রেকআপ করেছিস, তাই না? আমি তোর চেহারা দেখেই বুঝতে পেরেছি যে তুই এই মেয়েটার সাথে সুখী না, কারণ তোর মতো স্মার্ট ছেলে কখনো কোনো দিনদার পর্দাশীল মেয়েকে বিয়ে করতেই পারে না, আর বিয়ে করলেও সে কখনো সুখী হতে পারে না। কিন্তু তুই চাইলে আমরা আবার এক হতে পারি। এক কাজ কর, তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে আর আমায় বিয়ে করে নে। বিশ্বাস কর, আমি তোকে এখনো ভালোবাসি। আমি আবার তোর জীবনে ফিরে আসতে চাই। তুই কি আমায় একটু জায়গা দিবি তোর মনের ঘরের মধ্যে? মেসেজটা পড়ার পর তোর উত্তরটা জানাবে কিন্তু। ইতি তোর এক সময়ের ভালোবাসা, মিলি। মেসেজটা পড়া শেষ হতে আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। ভয়ে ভয়ে তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ আর চেহারা দুটোই রক্তের মতো লাল হয়ে আছে। চোখ দিয়ে যেন তার আগুন ঝরছে। তার এমন রূপ দেখে এবার আমি আরো ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে আমার হার্টবিট শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাবে তানিয়ার দ্বারা। তানু, বিশ্বাস করো, মেয়ে যা লিখেছে তার সবকিছুই তার সবকিছুই মিথ্যা, এটাই তো বলবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও যা যা লিখেছে সব মিথ্যে। আমি ওর সাথে কলেজ লাইফে প্রেম করিনি, এটাই তো বলবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো। চুপ করো, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। ওই মেয়ের সাথে এত মাস প্রেম করেছো, এটা আমায় একবারও বলনি কি হতো বললে? আমি তো এসব শুনে তোমায় কিছুই বলতাম না, কারণ আমি জানি আগে তুমি কেমন ছিলে আর এখন কেমন হয়েছো। কিন্তু এইসব কথা আমি তোমার থেকে না শুনে শুনলাম ওই মেয়ের থেকে। তনু, আমার একটা কথা। ভুলেও আমায় আর ওই নামে ডাকবা না বলে দিলাম। আর কি শুনবো? হ্যাঁ, যা শোনার তা তো শুনেই ফেলেছি ওই মেয়ের থেকে। আমি আর থাকবো না তোমার সাথে, চলে যাবো আব্বুর কাছে, আমাদের বাড়িতে। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়িয়ে আলমারি খুলে একটা ব্যাগ করে কাপড় চোপড় গোছানো শুরু করে দিল। থানু, প্লিজ, আমার কথাটা তো। বললাম না আমায় আর ওই নামে ডাকবা না, আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আরে, আগে আমার কথা শুনবা তো। বললাম না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এখন আর একটা কথা বললে আমি কিন্তু চিৎকার করে আম্মু আব্বুকে ডাকবো। তানিয়ার কথা শুনে এবার চুপ হয়ে গেলাম, কারণ তানিয়া এখন যেই পরিমাণে রেগে আছে বলা তো যায় না সত্যি সত্যি আম্মু আব্বুকে ডাক দিতে পারে। আর আমি চাই না আম্মু আব্বু এই বিষয়ে কিছু শুনুক। তামিম চুপ করে অসহায়ের মতো তানিয়ার দিকে তাকিয়ে রইল, কিন্তু তানিয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার নিজের মতো কাপড় গুছিয়ে যাচ্ছে। একসময় তানিয়ার কাপড় গুছানো শেষ হলে তানিয়া ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর পিছনে ঘুরে তামিমকে উদ্দেশ্য করে বলল, ভুলেও আমার বাসায় যাবা না, বলে দিচ্ছি। পারলে ওই মেয়েকে নিয়েই সংসার করিও। কথাটা বলেই তানিয়া রুম থেকে বেরিয়ে গেল। তানিয়া নিচে যেতেই তামিমের আম্মুর সাথে দেখা হয়ে যায়। তানিয়ার হাতে কাপড়ের ব্যাগ দেখে তামিমের আম্মু বললেন, কোথায় যাচ্ছ মামুনি? আর তোমার হাতের মধ্যে ব্যাগ কেন? চলে যাচ্ছি আমাদের বাড়িতে, আর থাকবো না আপনার ছেলের সাথে। ও অনেক খারাপ। কেন? তামিম কি করেছে? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। কথাটা বলেই তানিয়া তামিমদের বাসা থেকে বেরিয়ে আসলো। পিছন থেকে তামিমের আম্মু তাকে অনেকবার ডেকেছেন, কিন্তু সে শুনেও না শোনার ভান করে চলে গেছে। তানিয়া বাসা থেকে বেরিয়েই একটা সিএনজি পেয়ে গেল, আর সেটা ভাড়া করে সোজা নিজের বাড়িতে চলে আসলো। তানিয়াকে এই সন্ধ্যায় বাসায় দেখে তার বাবা মা দুজনেই অবাক। দুজনেই তানিয়াকে জিজ্ঞেস করলেন, এই সময় সে একা একা বাসায় আসলো কেন? আর জামাই বাবাজি কোথায়?
তানিয়া কিছু না বলে সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে তানিয়া চলে যাওয়ায় সাথে সাথে তামিমের আম্মু তামিমের রুমে গিয়ে তামিমকে জিজ্ঞেস করলেন, কি রে, তানিয়ার কি হয়েছে? ও এই সন্ধ্যায় কাপড়ের ব্যাগ নিয়ে তার বাড়িতে গেল কেন? আসলে আম্মু, আমি জানি না কিছু। সত্যিটা বললে এখন আম্মু আমায় বাসা থেকে বের করে দিবে। তুই জানিস না মানে? তানিয়া তো বলল তোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে। দেখ, তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমার মেয়েকে যেন আমি কাল সকাল হওয়ার আগে আমার সামনে দেখি। যদি ওকে এই বাড়িতে আনতে না পারিস তাহলে তোরেও এই বাড়িতে জায়গা হবে না, বলে দিলাম। কথাগুলো বলেই আম্মু রুম থেকে চলে গেল। ধুর, কি থেকে কি হয়ে গেল! এবার আমি কি করব? ভাবতে না ভাবতে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখি শাশুড়ি আম্মা কল দিয়েছে। আসসালামু আলাইকুম। জি মা, বলেন। ওয়ালাইকুম সালাম। তা বাবা, তোমার আর তানিয়ার মধ্যে কি কিছু হয়েছে? মেয়েটা একটু আগেই বাসায় আসলো, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কিছু বললো না। এখন আবার রুমের মধ্যে দরজা লাগিয়ে বসে আছে, দরজাও খুলছে না। মা, আমি এখনই আপনাদের বাসায় আসছি। বাসায় এসেই আপনাকে সবটা বলবো। এখন ফোন রাখছি বলে ফোনটা কেটে দিলাম। তারপর আলমারি থেকে একটা ডায়েরি বের করে মিলির নাম্বার খুঁজতে লাগলাম। ডায়েরিতে একবার মিলির নাম্বার লিখে রেখেছিলাম। মিলির নাম্বার পেলে আগে ওকে ফোন করে জিজ্ঞেস করতে হবে এমনটা কেন করলো, কি চায় ও আমার কাছে। খুঁজতে খুঁজতে এক সময় মিলির নাম্বার পেয়ে গেলাম। এরপর সেই নাম্বারটা মোবাইলে উঠিয়ে দিলাম মিলিকে কল। কিছুক্ষণ রিং হবার পর মিলি কল রিসিভ করলো। হ্যাঁ জানু, বলো। তুই বুঝলি কি করে যে আমি কল দিয়েছি? কারণ তোর নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। তাহলে তুই ওই সময় তানিয়ার সামনে আমার নাম্বার চাইলি কেন? কারণ আমি জানতাম যে তোর থেকে নাম্বার চাইলে তোর বউ নিশ্চয়ই তার নাম্বারটাই দেবে, আর সেটাই হলো। কিন্তু তুই তানিয়াকে মেসেজ করে এইসব কেন বলেছিস আমাদের সম্পর্কে? আমি কখন তোর প্রপোজ অ্যাকসেপ্ট করলাম আর তোর সাথে প্রেম করলাম? করিস নাই, কিন্তু আমাকে এই মিথ্যে কথাগুলো বলতে হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখার জন্য। মানে এই মিথ্যে কথাগুলোর সাথে আমাদের ফ্রেন্ডশিপের কি সম্পর্ক? পরে বলছি, আগে বল আমাকে কল দিয়েছিস কেন? তোর মেসেজগুলো পড়ে তানিয়া আমার উপর রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। সেটাই তো চাচ্ছিলাম। তো বল এখন তুই কি চাস? তুই তানিয়াকে ফোন করে বল তুই মেসেজে যা যা লিখেছিস সব মিথ্যে। বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে, সেটা তোকে মানতে হবে। কি শর্ত? আগে কথা দে, শর্তটা মানবি। আচ্ছা, কথা দিলাম, এবার বল। আচ্ছা তাহলে শোন। মিলি কি বললো সেটা না হয় পরে জানতে পারবেন। এইসব কি বলছিস তুই? এটার জন্য তুই এত কিছু করেছিস? কারণ ওই দিনের পর থেকে আমিও তোকে ফ্রেন্ড হিসেবে ভাবতে শুরু করি। তো আজ তোর সাথে দেখা হওয়ার পর ভাবলাম এই কাজটা করি, তাহলে আমাদের বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকবে। গাধি, এই কথাটা আমায় বললে কি হতো? শুধু শুধু আমার বউটাকে এভাবে রাগিয়ে দিলি। যা এবার তোর শ্বশুর বাড়িতে বউকে আনতে, ওইখানে গিয়ে একটা কল দিস, তাহলে ভাবিকে ফোন করে সব সত্যি বলে দিবনে। আচ্ছা, কল কেটে দিলাম। তারপর রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হতেই রাস্তার মধ্যে একটা সিএনজি পেয়ে গেলাম, আর ওই সিএনজি নিয়ে সোজা তানিয়াদের বাড়িতে চলে আসলাম। তানিয়াদের বাড়িতে এসে কলিং বেলে চাপ দিতে কিছুক্ষণ পর শাশুড়ি আম্মা এসে দরজা খুলে দিলেন। বাবা, তুমি এসেছো? কি হয়েছে তোমাদের মধ্যে, আমার একটু বলো তো। মা, এসব পরে বলবো না, আগে বলেন তানিয়া কোথায়? তানিয়া ওর রুমেই আছে, কিন্তু রুমের দরজা খুলছে না। আমি ডেকে এসেছি অনেকবার, দেখো তুমি কিছু করতে পারো কিনা। আচ্ছা, আমি দেখছি বলেই সোজা তানিয়া রুমে চলে আসলাম। রুমের কাছে এসে, তানু শোনা, দরজা খুলো, একটু তোমার সাথে কথা আছে আমার। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যান এখান থেকে। এটা যেহেতু আমার শ্বশুর বাড়ি, সো এটা আমারও বাড়ি। প্লিজ একবার দরজাটা খুলো, তোমাকে শুধু একটা কথা বলবো, তারপর সত্যি সত্যি চলে যাব। কি কথা বলবেন বাহির থেকেই বলেন। বাহির থেকে বলা যাবে না, প্লিজ একটা বার দরজাটা খুলো। পারবো না, যা বলার বাহির থেকেই বলেন, না হয় বিদায় হন এইখান থেকে। বুঝেছি, এই মেয়েটা এইভাবে মানবে না। আর উপায় না পেয়ে পকেট থেকে মোবাইল বের করে মিলিকে মেসেজ দিয়ে বললাম, আচ্ছা শ্বশুর বাড়ি এসে গেছি, কিন্তু তানিয়া রুমের দরজা খুলছে না। এবার তুই ওকে কল দিয়ে সত্যিটা বলে দে।
কিছুক্ষণ পর ভেতর থেকে তানিয়ার মোবাইলটা বেজে উঠল। কয়েকবার রিং হওয়ার পর তানিয়া ফোন রিসিভ করে কথা বলতে লাগলো, আর আমি দরজায় কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছি, কিন্তু ভালো করে শুনতে পাচ্ছি না কি কথা হচ্ছে ওদের মাঝে। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তানিয়া দরজা খুলছে না। হঠাৎ ভেতর থেকে দরজা খোলার আওয়াজ পেলাম। এবার একটু সোজা হয়ে দাঁড়ালাম। অমনি দরজা খুলে তানিয়া আমায় জাপটে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই তানিয়া কান্না শুরু করে দিল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। এই প্লিজ কথা বলো, আমি সত্যি সরি, আর কখনো তোমার সাথে এরকম করবো না। এর বদলে তুমি আমায় যা শাস্তি দিতে চাও দিতে পারো, তবু আমার সাথে কথা বলো। আরে জান পাখি, আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি বলো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এমনই করতো যেমনটা তুমি করেছো। অন্য কেউ থাকতো মানে কি বলতে চাচ্ছ তুমি? না মানে আসলে রুমে চলো, বোঝাচ্ছি মজা। বলেই আমায় হাত ধরে রুমের ভেতরে নিয়ে এসে রুমের দরজা লাগিয়ে দিল। কি হলো রুমের দরজা? কথাটা শেষ হওয়ার আগেই তানিয়া আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আমার উপর চড়ে বসলো। অন্য কেউ থাকতো মানেটা কি বলো? আরে ওইটা তো একটা কথার কথা ছিল, এর জন্য তুমি এত রেগে যাচ্ছ কেন? কথার কথা তাই না, দাঁড়াও তোমার কথার কথা বের করছি। বলেই আমার একদম কাছে এসে আমার মাথার পেছনে চুলগুলো ধরে আমার ঠোঁটের সাথে তার জোড়া এক করে দিল। তানিয়া ঠোঁটে ছোঁয়া পেয়ে আমিও সব ভুলে গিয়ে ওর সাথে তাল মেলাতে শুরু করলাম। আমার রেসপন্স পেয়ে তানিয়া আরো পাগলের মতো হয়ে গেল। এবার তানিয়া নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। তানিয়া আস্তে আস্তে আমার ঠোঁটগুলো কামড়ে ধরলো। প্রথমে বিষয়টাকে পাত্তা দিলাম না, কিন্তু পরে যখন দেখলাম তানিয়া আমার ঠোঁটে একের পর এক কামড় বসিয়ে যাচ্ছে, তখন আর থাকতে না পেরে তানিয়াকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তানিয়া আমার উপর বসে যেন আমায় ধরে রেখেছে, তাতে আমার নড়াচড়া করতেও ভীষণ কষ্ট হচ্ছে। এবার শুরু করলাম মাথা নড়ানো, কিন্তু সেটাও পারছি না। এদিকে আমি নড়াচড়া করছি দেখে তানিয়া আরও জোরে জোরে আমার ঠোঁটে কামড় দিতে লাগলো। একদিকে আমার দম বন্ধ হয়ে আসছে, অপরদিকে ঠোঁটের উপর একের পর এক কামড় পড়ছে। সব মিলিয়ে মনে হচ্ছে আর বেশিক্ষণ টিকে থাকা আমার পক্ষে সম্ভব না। কিন্তু হঠাৎ করেই তানিয়া আবার আগের মতো হয়ে গেল। কিছুক্ষণ এভাবে চলার পর তানিয়া আমার ঠোঁট ছেড়ে দিল। মিস্টার, কেমন লাগলো? আজকের পর থেকে যদি আমার সামনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলো বা আমার জায়গায় অন্য কারোর নাম নাও, তাহলে তোমার ঠোঁটগুলো একেবারে কমপ্লিট ছিঁড়ে ফেলবো। কি হলো, এখন কথা বলছো না কেন? কিভাবে বলবো? ঠোঁটে যেভাবে কামড় দিয়েছো, কথা বলতে গেলেই তো ব্যথা পাচ্ছি। ইস, তোমার ঠোঁট থেকে তো রক্ত বের হচ্ছে, খুব ব্যথা করছে বুঝি? এত কামড় দিয়ে এখন জিজ্ঞেস করছে ব্যথা করছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। বলেই আমার উপর থেকে উঠে পাশে ড্রয়ার থেকে একটা মলম আর কিছু তুলা বের করে নিয়ে আসলো। তারপর তুলা দিয়ে আমার ঠোঁটের রক্ত মুছে দিয়ে ঠোঁটে মলম লাগিয়ে দিল। মলম লাগানোতে এখন আস্তে আস্তে ব্যথা কমে যাচ্ছে। এখন ব্যথা কমেছে? হুম। সরি, আমি আসলে তখন বুঝতে পারছিলাম না যে এত কিছু হয়ে যাবে। তুমি কি আমার উপর রাগ করেছো? প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম করবো না। হেই পাগলি, কান্না করছো কেন? আমি ঠিক আছি, আর তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমার প্রতি যদি আমার কিছু থাকে তাহলে সেটা হলো ভালোবাসা, বুঝলে? সব সময় আমায় ভালোবাসবে কিন্তু। আমার একটা মাত্র বউ, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো শুনি? তা নিয়ে কিছু না বলে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। এইভাবেই রাতটা কেটে গেল। রাতে আর বাসায় ফিরলাম না, শ্বশুর বাড়িতেই থেকে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তানিয়াকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। আসার সময় শ্বশুর আব্বা আম্মাকে বলে এসেছি আমাদের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল, তাই এ নিয়ে যেন তারা কোনো চিন্তা না করে। বাসায় এসেও আম্মু আব্বুকে একই কথা বললাম। সারাদিনে আর তানিয়ার সাথে কোনো কথাই হলো না। রাতে যখন খাবার খেয়ে রুমে আসলাম, তখন তানিয়া আমার পিছনে পিছনে রুমে আসলো আর বলল উজু করে আসতে। আমি ওর কথা মতো উজু করে আসলাম। তখন ও আমার হাতে একটা জায়নামাজ ধরিয়ে দিয়ে বলল 2 রাকাত নফল নামাজ পড়তে। আমিও তাই করলাম। জায়নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে সালাম ফেরাতেই দেখি তানিয়া একটা জায়নামাজ নিয়ে আমার পেছনে নামাজ পড়ছে। তারপর আমি দোয়া করে বিছানায় এসে বসলাম। তানিয়াও অনেক সময় নিয়ে দোয়া করে রুমের দরজাটা লাগিয়ে বিছানায় এসে
আমার বুকের উপর শুয়ে পড়ল। এই আমার না একটা মিম লাগবে। মিম লাগবে মানে? মিম কোথায় পাবো? কোথায় পাবো মানে আমরা দুজনে মিলে নিয়ে আসবো। বুঝলাম তানিয়া কি বলতে চাচ্ছে। দেখো তনু, এখনো আমাদের পড়াশোনা। রাখো তোমার পড়াশুনো, আমার মিম চাই তো চাই, এখন তুমি দিবে কিনা বলো। আরে তুমি বুঝতে যাচ্ছ না কেন? আমি কিচ্ছু বুঝতে চাই না। তাছাড়া মিলি আপুর নাকি সামনের মাসেই বিয়ে হয়ে যাবে। মিলি আপুর বিয়ে হলে উনি নিশ্চয়ই বেবি নেবে, কিন্তু আমি চাচ্ছি ওনার আগে আমরা বেবি নিব, কারণ ওনাকে আমি ওই দিন বলেছি যে তোমার বেবির থেকে আমাদের বেবি বড় হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আর তাছাড়াও মিলি আপুর কথাতে আমিও রাজি, যেহেতু উনি এসব করেছেন শুধু তোমার আর ওনার বন্ধুত্ব টিকে রাখার জন্য। তাই ওনার ছেলে হলে আমাদের মেয়ের সাথেই ওনার ছেলের বিয়ে দিব। আপনারা হয়তো বুঝতে পারছেন, তাহলে চলুন বুঝিয়ে বলছি। মিলি আমায় যে শর্তের কথা বলেছিল সেটা হলো, ওর যদি ছেলে হয় আর আমাদের যদি মেয়ে হয়, তাহলে বড় হয়ে আমাদের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে হবে। এটাই ছিল মিলির শর্ত। তার জন্যই তানিয়া এখন বেবি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কি গো, কথা বলছো না কেন? আমাদের মিমকে কি আনবা না নাকি? মিমটাকে বুঝলাম না। আমাদের যে বেবি হবে তার নাম মিম রাখবো, কারণ তোমার নামের মধ্যেও মিম নামটা আছে। কিন্তু আমি ভাবছি আমাদের মেয়ের নাম তোমার নামের সাথে মিলিয়ে তন্নি রাখবো। না, আমি মিম রাখবো বলছি তো, মিমেই রাখবো। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার যা ইচ্ছে তাই রাখিও। এখন কি তাহলে আমাদের মিমার তন্নিকে আনার কাজ শুরু করে দিব? করো। না করেছে কে? তার আগে লাইটটা অফ করে দাও, না হলে তোমার ভিউয়ার্সরা সব দেখে ফেলবে। ঠিক বলেছ। দাঁড়াও, লাইটটা আগে অফ করি। এভাবেই পূর্ণতা পেল আরেকটি ভালোবাসার গল্প।